বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার শিহাব, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে সরকারের বয়স 1 মাসেরও বেশ কিছুটা বেশি হলো এবং কি মনে হচ্ছে সব মিলিয়ে পারফরমেন্স কেমন সরকারের? ধন্যবাদ জিলু ভাই, আমন্ত্রণ জানানোর জন্য। তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে একটু বিলম্বে হলেও ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে এবং যারা দর্শক দেখছেন। আমাদের সরকার গঠনের যে কথাটি বলেছেন, সরকার তো একদম অল্প দিনের সরকার। আমার মনে হয় আমি যদিও জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতেও মতামত দেওয়ার জন্য আমার মনে হয় আরেকটু সময়ের প্রয়োজন। আর যদি দলীয় দৃষ্টিভঙ্গির কথা বলেন, আমি মনে করি যে এই সরকার কিছু রিমার্কেবল, আমি বলি যে অ্যাটিটিউডগত কিছু বিষয় ইতিমধ্যে প্রদর্শন করতে পেরেছে, দেখাতে পেরেছে, যেগুলো থেকে আসলে আশা জেগেছে দেশের মানুষের মধ্যে একটা আশা জাগানিয়া একটা অনুভূতি তৈরি হয়েছে আমি বলবো। এর মধ্যে যদি আমি বলি, আপনি জানেন যে এই বিএনপির নির্বাচনকালীন সময়ে যেই ইশতেহার দেয়া হয়েছিল, এখানে বেশ কয়েকটা বিষয় ফোকাস দেয়া হয়েছিল। আপনি জানেন ইতিমধ্যে কৃষকদের ঋণ মওকুফের বিষয়টি অলরেডি অ্যাড্রেস হয়েছে। আপনি ফ্যামিলি কার্ডের বিষয়টি, যদিও এটার কোনো মাত্রা বা এটার স্বরূপটা এখনও দেশবাসীর কাছে পরিষ্কার না, তারপরেও এটা যাত্রাটা শুরু হয়েছে, এটা সুবিধা ভোগ করতে আরম্ভ করেছে। একই সঙ্গে আপনি জানেন যে আমাদের নদীমাতৃক দেশে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই প্রয়োজনটি অনুভব করেছিলেন যে খালকাটা কর্মসূচির মাধ্যমে যে কৃষি প্রধান দেশের কৃষিকে উন্নতির জন্য একই সঙ্গে এটার নাব্যতার বিষয়ে মাথায় রেখে যে খালকাটা কর্মসূচি, সেটার আবার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সেটির আবার আমি তো বলবো যে পুনর্উন্মোচন করেছেন ওই কনসেপ্টটি, ওই যেই ধারণাটি। এছাড়া আপনি দেখবেন যে সরকারের গঠনগত দিক থেকে আপনি দেখবেন কিছু নতুনত্ব এসছে, যেখানে আমরা এইটুকু ধারণা করতে পারি যে এখানে প্রথাগত বা গতানুগতিক সরকার গঠনের দিকে ফোকাস না করে এখানে কিছু কিছু জায়গায় মেধাকে সুযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিছু কিছু জায়গায় তরুণ নেতৃত্বদেরকে আসলে মন্ত্রণালয় চালানোর জন্য, দেশ পরিচালনার জন্য যোগ্য করে গড়ে তোলার সুযোগ দেয়া হয়েছে। একই সঙ্গে আরেকটি জিনিস হয়েছে, যেটা আমি মনে করি যে সাধারণ মানুষের সাথে ইতিপূর্বে, যদিও এখানে অনেকে এই বিষয়টায় একটি ভিন্ন জায়গায় আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, যে আমরা এর আগে যে আসলে যাদের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি তারা মহিলা ছিলেন এবং সেই কারণে তাদের সাধারণ মানুষের সাথে ইন্টারাকশনটা অনেক ক্ষেত্রে হয়তো বা সম্ভব ছিল না, বা এটার অনেক প্রক্রিয়াগত বিষয়ে বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষের কাছে যে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের সাথে যে যোগাযোগ কিংবা তাদেরকে হাতের কাছে পাওয়ার যে বিষয়গুলো, এগুলো আমি বলছি এই জন্য যে মতামত হয়তো বা এখনই পরিপূর্ণভাবে দেয়া যাচ্ছে না, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নিজেই সাধারণ মানুষের সাথে ইন্টারাকশান, মানুষের মতামত গ্রহণ এবং তাদের সাথে দেখবেন হাত মিলিয়ে তাদের কাছাকাছি গিয়ে তাদের হৃদয়ের অনুভূতির কথা জানতে, তাদের পালস বোঝার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন সাধারণ মানুষের ভিড়ে তিনি হেঁটে যাচ্ছেন, তার প্রোটোকলগুলো সেই আগের মতো প্রধানমন্ত্রী বা অন্যান্য ভিআইপিদের মতো রিজিড না। এই জায়গাগুলো কিন্তু আশা জাগানিয়া, যে আমরা চাই যে গণমানুষের নেতা হবেন, যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি গণমানুষের মধ্যে মিশে যাবেন এবং মানুষ তার কাছে রিচ করতে পারবে। আমি তো এই সব কিছু মিলে আমি মনে করছি যে নতুন সরকার একটি পজিটিভ বিষয় নিয়ে এসছে। আমি এর সঙ্গে আরেকটু যোগ করব যে আপনি একটা টার্ময়েল গিয়েছে, কিন্তু একটা গণ অভ্যুত্থান গিয়েছে, দেশের সমস্ত ব্যবস্থাপনার মধ্যে ঝাঁকি পড়েছে, সমস্ত ব্যবস্থাপনার মধ্যে কিন্তু একটা উলটপালট অবস্থা হয়েছে, রাজনীতির মূল জায়গায় ভিত নড়েছে। এবং আপনি দেখবেন এখানে রাজনৈতিক কালচার, চিন্তা চেতনা, সাধারণ মানুষের রাজনীতি নিয়ে ভাবনা, অনেক কিছুর মধ্যে কিন্তু আমরা পরিবর্তন এসছে। 17 বছরের একটা জগদ্দল পাথর, দুর্নীতি, অপশাসন, ভীতি, ভয়, এগুলো কাটিয়ে একটা নতুন সরকার কিন্তু সফলভাবে
বা তার যেটাকে নার্ভাস ব্রেকডাউন না করে সুন্দরভাবে যাত্রাটা শুরু করা কিন্তু সহজ কাজ নয়, যেটা আমি সাধুবাদ দিব মাননীয় প্রধানমন্ত্রীকে, যে যিনি তার সুযোগ্য নেতৃত্বে তিনি এই জায়গাটা অনেকটা স্থিরতার দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। জি, ধন্যবাদ জিলু ভাই এবং আমার টেবিলের অপর প্রান্ত থেকে কি দেখেন? ঠিক আছে, আমার সহ আলোচক তিনি যা বলেছেন যে সরকার ভালোই শুরু করেছে এবং আমরা প্রধানমন্ত্রী বলতে যা বোঝাতাম তারেক রহমান সাহেব সেই রকম প্রধানমন্ত্রী হয়ে ওঠেন নাই আর কি। এখন পর্যন্ত তিনি জনগণের সাথে ইন্টারাকশনের জায়গায় আছেন, কর্মীদের ভালোভাবেই খোঁজখবর রাখছেন। যে কাজটা প্রথম তিনি করেছেন তার জন্য আমি সাধুবাদ জানাই। মানে আমাদের রাজনীতিতে তো সরকার দলকে সাধুবাদ জানালে লোকজন বলে যে উনি দালাল হয়ে গেছে, এটা একটা ভয়ের জায়গা। কিন্তু সেই ভয় আমি অতিক্রম করি বলতে চাই যে দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এবং কৃষকদের দাবি ছিল যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার, এবং তিনি ক্ষমতা নিয়ে প্রথম যেই কাজটা করলেন সেটা কিন্তু সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। এটা কিন্তু তিনি মানে আমাদের দেশে আপামর যেই দরিদ্র কৃষক তাদের তিনি এই যে উপকারটা করলেন সেটার জন্য তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। তারপরে যে কথাগুলো উনি বললেন যে ফ্যামিলি কার্ড, তারপর খাল খনন কর্মসূচি, এবং আমি শুনছি যে এই এপ্রিল মাসেই হবে আবার স্বাস্থ্য কার্ড, সেগুলো আচরণগত সাংস্কৃতিক যেগুলি ওনার ড্রিম প্রজেক্ট ছিলেন। আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেগুলি ছিলেন। এবং আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার মা মারা যাওয়ার পরে, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে। তিনি এই কথাগুলি খুব গুরুত্ব দিয়ে বলছিলেন যে আমি এই কাজগুলি করতে চাই। আরেকটা কথা তিনি বলেছিলেন যে 71-কে অস্বীকার করা মানে হচ্ছে আমাদের মানে মুক্তিযুদ্ধকে 71-কে অস্বীকার করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। এই কথাটা খুব ভালো আমার কাছে লেগেছিল এবং তিনি এইটা বিএনপির অফিস থেকে প্রেস রিলিজ হিসাবে দেওয়া হয়েছিল এবং পুরো ইলেকশন লড়াইটা কিন্তু এই কনসেপ্টের উপরে কিন্তু হয়েছে। এটা স্বীকার করেন আর নাই স্বীকার করেন, উনি নিজেকে অনেক বেশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, মুক্তিযুদ্ধের দল হিসাবে প্রজেক্ট করার চেষ্টা করেছেন এবং অপোনেন্ট যে দল ছিল যারা 71 সালের মুক্তিযুদ্ধের শত্রু ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যার জন্য দায়ী, সেই শক্তিকে মোকাবেলা করার জন্য তিনি যেই অবস্থান নিয়েছিলেন সেটা দেশবাসীর কাছে অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু আমি সমস্ত প্রশংসা করার পরেও যে কথাগুলো বলতে চাই, এই প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে যতটুকু আপোষহীন থাকা দরকার ছিল ওনার, হ্যাঁ, আমি ওনার বলতে ওনার দল বা সরকারি দলকে বুঝাই যে শোক প্রস্তাবে যাদের নাম এসেছে এইটা একটা হয়তো রেওয়াজ যে যারা পার্লামেন্ট সদস্য থাকেন মারা গেলে শোক প্রস্তাবে তাদের নাম থাকে। কিন্তু এই কথাটা আমি আমার সহ আলোচক একজন বিজ্ঞ আইনজীবী, আইনজ্ঞ, তার কাছেও আমি রাখতে চাই যে যিনি দণ্ডপ্রাপ্ত, যার দণ্ড কার্যকর হয়েছে, এমন ব্যক্তির নামও কি আপনি শোক প্রস্তাবে নেবেন কিনা? আবার এমন একজন ব্যক্তির নামও শোক প্রস্তাবে নেওয়া হয়েছে যিনি বাংলাদেশের পার্লামেন্টের কোনো পার্লামেন্টেরই সদস্য ছিলেন না, কিন্তু 71 সালে যেই আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বারদেরকে যে বহিষ্কার করে দিয়ে যেখানে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে কয়েক মাসের জন্য যিনি নির্বাচিত হয়েছিলেন এবং যিনি কুখ্যাত হয়ে আছেন রাজাকার বাহিনী গঠন করার জন্য, সেই মাওলানা ইউসুফের নামে কেন হলো শোক প্রস্তাব নিতে হবে? এই যে আপোষটা, সেটা আমার মনে হয় দেশবাসী খুব ভালোভাবে নেয় নাই। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা আলোচনা হওয়ার কথা দরকার, যে সব কিছুতেই উনি পজিটিভভাবে শুরু করলেও আন্তর্জাতিক যেই বিদেশ নীতি, সেই জায়গাটায় সম্ভবত তিনি এক ধরনের আপোষের মধ্য দিয়ে শুরু করেছেন। এইটা আমরা অতীতে 90-এর গণঅভ্যুত্থানের কর্মী ছিলাম, জিল্লু ভাই আপনিও ছিলেন, আমিও ছিলাম। আমরা তো দেখি নাই যে আমাদের পরবর্তীতে যেই মানে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেখান থেকে কাউকে হলো মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, কিন্তু খলিল সাহেবকে কেন না হলো? এই প্রশ্নটা কিন্তু জাতির কাছে খোলাসা করতে হবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, খোলাসা করতে হবে। 9 ফেব্রুয়ারি যেই মানে হলো আপনার এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড হলো যুক্তরাষ্ট্রের সাথে এআরটি,
তো সেইখানে নেগোশিয়েট করবে কে? নর্মালি নেগোশিয়েট করবে বাণিজ্য উপদেষ্টা, নেগোশিয়েট করবে হচ্ছে হলো আপনার হয় পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? এই ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনের ক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? এবং এই যে বাণিজ্য চুক্তিটা হলো, এই বাণিজ্য চুক্তির 32 পাতার পাতায় পাতায় আপনার হলো আমাদের দেশের এক ধরনের হলো অধীনস্থতা আছে। এই চুক্তির মধ্যে 131 বার বলা হয়েছে বাংলাদেশ শেল, আর 6 বার বলা হয়েছে ইউএসএসএল। এই যে আমাদের শুল্ক শূন্য, আমাদের প্রাপ্য শুল্ক শূন্য করে ফেলবেন, আর আপনাদের শুল্ক হচ্ছে হলো 15,000 কোটি টাকা থেকে 34,000 কোটি টাকা করে ফেলবেন। এই চুক্তি যে স্বাক্ষর করেছে সেইটা আপনি কখনোই কোনোটাই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নয়। এবং খলিল সাহেব যে চুক্তি করে এসে বললেন যে তারেক রহমান সাহেবের সম্মতি এবং জামাত নেতার সম্মতি নিয়েই আমরা এই চুক্তিটা করেছি, এইটাও পরিষ্কার হওয়া উচিত। এটাও আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে এইটাতে ওনার সম্মতি আছে কিনা। এই দেশ বিরোধী একটা চুক্তি, সেই চুক্তিতে ওনাদের সম্মতি আছে কিনা। আরেকটা কথা বলে আমি এই পর্যায়ে আমার বক্তব্যটা শেষ করব, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য, বা আমরা মধ্যপ্রাচ্য বলি কিন্তু পশ্চিম এশিয়ায় যে যুদ্ধটা আমেরিকা চাপিয়ে দিল, ইসরায়েল চাপিয়ে দিল, সেই যুদ্ধ বন্ধের জন্য আমরা আমেরিকা বা ইসরায়েলকে কেন বলছি না? কেন আমরা মানে আমেরিকানদের সাথে মানে স্বর মিলিয়ে বলছি যে ইরান যেন মধ্যপ্রাচ্যে অন্য অন্য দেশে আক্রমণ না করে? ইরান তো পাবলিক জায়গায় আক্রমণ করছে, ইরান আক্রমণ করছে আমেরিকান ঘাঁটিতে। তো বাংলাদেশ এই গার্ডস কেন পাচ্ছে না যে এই কথাটা বলার যে আমেরিকা তুমি যুদ্ধ বন্ধ করো? এই যে তারেক রহমানের মানে দেশের মধ্যে যেই নীতিগুলি নিয়েছেন সেইগুলি তো অবশ্যই পজিটিভ, আমি পজিটিভলি দেখতে চাই ওনার আচরণের দিক থেকে। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তার কাছ থেকে যত বেশি প্রো পাবলিক আচরণ আমরা আশা করেছিলাম আমরা সেটা পাইনি। প্রধান উপদেষ্টার কাছ থেকে সেটা আমরা পাইনি, কারণ তিনি ওই রাস্তা বন্ধ করে চলাচল করতেন। আমার বাসা যেহেতু প্রাইম মিনিস্টার অফিসের পেছনে, আমরা ভিকটিম, সবসময় এটা শিকার হই আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যিনি যেই পেসে উনি শুরু করেছেন, যেইভাবে উনি মানে আমাদের প্রধানমন্ত্রীর আসন অলংকার করে যেভাবে তিনি দেশটাকে পরিচালনা করার কথা বলেছেন, সেই জায়গাটায় উনি দৃঢ় থাকবেন। কোনো ধরনের যারা আশেপাশে থাকে তাদের কান কথায় না শুনে তিনি যেইটা দিয়ে শুরু করে সেইভাবে থাকবেন। আর আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা যেহেতু মানে রাজনৈতিক দল, আমরা সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবেই। সরকারের প্রতিটা নীতিকেই আমরা সরকারের স্বার্থেই থাকবে, নীতি থাকবে। সরকারের সমস্ত মানে সরকার যেই বা বিএনপি যেই পলিটিক্যাল লাইনে বা ফিলোসফিতে চলে সেই অনুযায়ী উনি লাইন নেবেন। আবার আমরা যেই ফিলোসফিতে পলিটিক্স করি সেখানে হয়তো সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা আমরা বিরোধিতা করব। কিন্তু ওই যে মানে সরকার দল আর বিরোধী দল, আর আরেকটা কথা বলা হচ্ছে ওনার আশেপাশে যারা আছে তারা বারবার করে বলছে পার্লামেন্টকে সমস্ত কিছু কেন্দ্রবিন্দু করতে হবে। পার্লামেন্টে ভাই আপনারা দুইটা দল আছেন, বাকি যে অনেকগুলি দল আছে যারা যে কোনো কারণেই হোক পার্লামেন্টে যেতে পারে নাই, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের ভয়েসও কিন্তু মানে কম গুরুত্বপূর্ণ না। সেই কথাটা শুনতে হবে। আবার রাজনৈতিক দলের বাইরেও যারা আছেন তাদের ভয়েসও গুরুত্বপূর্ণ, গণমাধ্যমের, সিভিল সোসাইটির যারা আছেন, গণমাধ্যম যারা আছেন। বাট পার্লামেন্টে যদি কার্যকর হয়, পার্লামেন্টে যদি অ্যাক্টিভ হয়, দ্যাটস গুড। না, এইটা একটা আমি যদি এখন আপনি যেটা বললেন, যেমন যে চুক্তির কথা বললেন, এই চুক্তি যদি পার্লামেন্টে উত্থাপিত হয় বা পার্লামেন্ট অপোজিশন যেটা বাধ্য করতে পারে সরকারকে যে এটা ওপেন করো, আমরা দেখি আধা মিনিট সময় আপনার কাছে আবার নেই। এইটা কিন্তু একটা অভিনব সিচুয়েশনের মধ্যে আমরা আছি। কিন্তু এত বছর ধরে যে আমরা লড়াই করি, আমি 83 সাল থেকে ছাত্র আন্দোলনের মধ্যে আছি, আমরা কখনো বিরোধী দলের বিরুদ্ধে কোনো বিরোধিতা করি নাই, আমরা সরকার দলের বিরুদ্ধে করছি। এই প্রথমবার আসছে যেখানে বিরোধী দলকে বিরোধিতা করতে হবে, কারণ তারা যেইভাবে দেশটাকে চালাতে চায়, যেই প্রক্রিয়ায়, যেই
অন্ধকারের পথে এটা দেশটাকে নিয়ে যেতে চায়। ভিন্ন ধরনের লড়াই। ভিন্ন ধরনের লড়াই। সুতরাং এখানে সরকারের বিরুদ্ধে লড়াই থাকবে, আবার বিরোধী দলের বিরুদ্ধেও লড়াই থাকবে। পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের মধ্যে যারা আছে তাদের বিরুদ্ধে একটা লড়াই থাকবে। কিন্তু আপনি যেহেতু যুদ্ধের প্রসঙ্গ, অন্যান্য প্রসঙ্গ টানলেন, আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো যে এই যুদ্ধের অভিঘাত বাংলাদেশে কি এবং সেটা কিভাবে সরকার মোকাবেলা করছে, কি করা উচিত, সেটা আপনার কাছে পরে শুনবো। তার আগে ব্যারিস্টার শিহাব, আপনি শুনছিলেন। জি জুলু ভাই, এখানে বেশ কিছু বিষয় এসছে। রতন ভাই কিছু বেশ সরকারের উনি শুরুতে প্রশংসা করলেও কিছু বিষয়ে উনি এনেছেন। না, কিন্তু সেটা তো আনতেই হবে। সেই আমি- ভয় যদি না থাকে তাহলে তো সরকার ডেফিনেটলি আমি এগুলোকে খুবই পজিটিভলি নিচ্ছি। এই আলোচনাগুলোও হওয়া দরকার। আমি তো মনে করি গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রে তো বিরোধী ভয়েস না থাকলে তো সেটা আমি তো মনে করি এই নতুন যে গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশে, এখানে সরকারি তরফ থেকেও অনেক কিছুর ক্ল্যারিফিকেশন আগের মতো থাকবে না, আরও পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার আকারে উপস্থাপিত হবে। সেগুলো একজন নাগরিক হিসেবেও আমার কিন্তু চাওয়া। এখানে আপনি রতন ভাই একটি বিষয় কিন্তু স্বীকার করবেন যে এই গণ অভ্যুত্থানের পরে যেই একটা রেটরিক তৈরি হয়েছিল, যেইভাবে মুক্তিযুদ্ধের কে একটু কিছু কিছু জায়গায় মেলাইন করা, আন্ডারমাইন করা, আপনি কিন্তু স্বীকার করবেন যে বিএনপির দক্ষ নেতৃত্ব এবং স্ট্যান্ডের কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু রিভার্স করেছে। এবং আমি মনে করি বিএনপি যথেষ্ট রকমের 1971 সালের মুক্তিযুদ্ধকে ওন করে আমাদের যে সাবস্ট্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, সেটাকে মূল জায়গা ধরে কিন্তু পরবর্তী বিষয়গুলোর সিদ্ধান্তের জায়গার বা ক্ষেত্রের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আপনি সংবিধান প্রশ্নে দেখবেন বিএনপির যে অবস্থান, একই সঙ্গে গণ অভ্যুত্থানকে যেমন শ্রদ্ধা জানানোর জায়গা দেখবেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে পরিবর্তনের জায়গাগুলো সেটির প্রতি যেমন বিএনপির অবস্থান দেখবেন, একই সঙ্গে সাংবিধানিক যে ভিত্তি, মৌলিকত্ব, সেটার প্রতিও কিন্তু বিএনপি তার অবস্থান, শক্ত অবস্থান কিন্তু প্রদর্শন করেছে। এখন রাজনীতিতে কিছু কিছু জায়গা, কিছু কিছু বিষয় খুবই কৌশলগত। অনেক ক্ষেত্রে এগুলো তর্ক দিয়ে শেষ হয় না, কিছু কিছু ক্ষেত্রে এগুলো অনুচ্চারিত থাকাই ভালো। আপনি সংসদে শোক প্রস্তাবের কথা বলেছেন। আপনি জানেন যে এবারের যে সংসদীয়, এবং আমি একটু যোগ করে দিই, আব্দুল্লাহ আল কাফি রতন এটা হয়তো মিস করে গেছেন বা হয়তো পরে তুলবেন, আমি জানি না। জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজার সময় তারা শ্রদ্ধা নিবেদন করেনি। তো এখানে স্পিকার আসলে কোনো ভূমিকা রাখতে পারতেন কিনা, পারা উচিত ছিল কিনা? স্পিকার নিজেই মুক্তিযোদ্ধা এবং এই ধরনের ক্ষেত্রে অনেক ইনস্ট্যান্স আছে যে স্পিকার চাইলে কোনো দলকে, কোনো ব্যক্তিকে অনেক দিনের জন্য সাসপেন্ড করে দিতে পারেন, করতে পারেন। এবং এটা তো এক ধরনের রাষ্ট্রদ্রোহী, তো একটা স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশের আমরা তো বিদেশি, আমরা কেন সারা পৃথিবীতেই কালচার আছে যে অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজলেও সবাই দাঁড়িয়ে রেসপেক্ট প্রদর্শন করে। হ্যাঁ, এই বিষয়টা ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি। আমরা কিন্তু সবাই একটু শকড হয়েছি। তো পরবর্তীতে আবার বিচ্ছিন্নভাবে বলতে শোনা গেছে যে এগুলো কি সাউন্ড সিস্টেমের কারণে হয়েছে বা এটা সেটা। জাতীয় পতাকা উঠছিল, সরকারি দলের 200-র বেশি সংসদ সদস্য দাঁড়িয়ে আছেন। হাসনাতকে সবাইকে ওঠার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়াতে বলছেন, প্রেসিডেন্টের এডিসি সম্ভবত তিনি দাঁড়াতে বলছেন। এটা খুবই আমি বলবো স্পিকারের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ছিল, সংসদের প্রথম অধিবেশনে এটা একটা লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যে জামাত ইসলামের যেই অবস্থানই তারা বিরোধী দলে এসছে, তাদের এই বিষয়ে ক্ষমা চেয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল এবং তারা সেটাও করেন নাই। আমি কেন বলছি, এখানে কোনো এই যে যেটা সন্দেহের কথা বললাম, এটার একটা আলোচনা এসছে দেখে বিষয়টা বললাম। এই সন্দেহটা তো আমার আপনার মধ্যে নেই, আমরা তো সেটাকে অশ্রদ্ধা হিসেবেই দেখছি। তা আমি মনে করি সন্দেহের কথা কেন বলবেন আপনি? ওখানে সরকারি দলের সবাই দাঁড়িয়েছেন, তা তো সরকারি দলের সবাই কি ওয়াকআউট করার জন্য দাঁড়িয়েছিলেন? এক্স্যাক্টলি। এই জায়গায় আমি মনে করি যে এই আলোচনাটাও আসা উচিত ছিল এবং আমরা এই আজকের এই টকশোর আলোচনাতেও আমার দাবি থাকবে যে তারা ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে তারা বিবৃতি দেবেন যে আমাদের ওই দিনের এই ভূমিকাটি সঠিক ছিল না। এবং আপনি কারণ এই ইনস্ট্যান্সগুলো কিন্তু ধীরে ধীরে আপনি পর্যায়ক্রমিক দেখবেন আরও অনেক বিষয়ে কিন্তু অশ্রদ্ধার জায়গা তৈরি করতে পারে। আমরা সেই ঘটনা প্রবাহ দেখতে চাই না। আমি যেটা শুরুতে বলছিলাম যে শোক প্রস্তাবে কিছু নাম এসছে, ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন
এই বিষয়ে যেহেতু এখানে আপনি জানেন যে একটা সংসদের কিছু রীতিনীতির বিষয় আছে, এটা হুইপ মারফত শোক প্রস্তাবে নামগুলো আসে, তারপরে শোক প্রস্তাব আনা হয়। এটাকে আমি মানে ব্যক্তিগতভাবে আমি যদি একটা অপছন্দ করিও, আমি যেটা শুরুতে বলছিলাম যে রাজনীতির কিছু জায়গায় কিছু কৌশলগত বিষয় থাকে, এগুলোকে আমরা সবসময় উড়িয়ে দিতে পারি না। সংসদীয় কিছু রীতিনীতির মধ্যে আমরা এই সংসদে হারমোনি রক্ষার জন্য কিংবা বিরোধী পক্ষের কিছু জায়গায় হয়তোবা যেটাকে হারমোনিটা তৈরির প্রেক্ষিত হিসেবে আমার মনে হয় এটা হয়ে থাকতে পারে। তবে আমরা সংসদে শোক প্রস্তাব আনার ক্ষেত্রে বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যেই আমার ব্যক্তিগতভাবে যতটুকু জানা, যে আপনি যেটা বলেছিলেন যে দণ্ডপ্রাপ্ত একজন আসামির ক্ষেত্রে আনা যাবে কি না, এভাবে সুনির্দিষ্ট বোধহয় সম্ভবত কিছু নেই, যে লিগ্যাল বার যেটাকে আমরা বলি নেই। কারণ হচ্ছে যে ওখানে হয়তোবা তার যে পোর্টফোলিও সংসদের মধ্যে আনা হয়েছে, হয়তোবা সাবেক মন্ত্রী কিংবা এমপি হিসেবে, সেটা হয়তোবা ওইখানে অ্যাড্রেস করা হয়েছে। তবে ওইটাকে আমি আবারও বলছি যে এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে আমি দেখছি। আপনি এরপরে বলেছেন যে খলিল সাহেবকে কেন মন্ত্রী করা হলো। দেখুন, এই অন্তর্বর্তী সরকার যেটি, এটি কিন্তু কোনো রাজনৈতিক সরকার ছিল না। না, কিন্তু অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষতা- নিরপেক্ষ সরকার ডেফিনেটলি ছিল। এখন আমরা এখন এখানে কেউ যদি বলে যে এই সূত্রে সরকারের সঙ্গে বিএনপির আগের থেকে যোগাযোগ ছিল হ্যাঁ, এবং এই আলোচনা এসছে, যেটা জামাত বলে যে, বা ওই যে বিদেশ থেকে অনেকে বলছেন যে এই আলোচনা এসছে প্রতিদিন যে এবং এই এদেরকে জিতিয়ে আলোচনা দেওয়া হয়েছে। আসাটা খুব অমূলকও নয়। তবে আমি এটাকে মনে করতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময় যে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা, সেটাতে খলিল সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এটার কিছু জায়গায় আমি মনে করি ওটার যে সিকোয়েন্সিয়াল জায়গাটা ঠিক রাখবার জন্য এবং সেই কর্মতৎপরতাগুলোকে যাতে রিরেইল না হয়। আপনি জানেন যে অনেক কাজকর্মের মধ্যেই কিন্তু হঠাৎ করে একটা দপ্তরে মূল ব্যক্তিকে পরিবর্তন করলে অনেক সময় আপনার অনেক টেকনিক্যাল বিষয় থাকে। যদি ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে যোগ্য হন বা ওই পদের জন্য যোগ্য হন, আমার মনে হয় যে এই পর্যায়ে উনি তো পররাষ্ট্র দপ্তরে ছিলেন না, না। ছিলেন না, কিন্তু উনি যেই রোলটা প্লে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ওই রোলের সাথে আপনি জানেন যে আন্তর্জাতিক বিষয়ের যে সংযোগ, এটাকে আবার একেবারে আইসোলেটেড করা যাবে না। তা আমি মনে করি যে আপনি জানেন যে বৈশ্বিক রাজনীতিটা কিন্তু বাংলাদেশের জন্য যেরকমভাবে বিভিন্ন দেশের আলোচনা বা তাদের টেকনিক্যাল অনেক সিদ্ধান্তের সাথে জড়িত, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের যদিও ধারাবাহিকতা এই বর্তমান সরকার নয়, অন্তর্বর্তী সরকারের কোনো লিগ্যাসিও এই সরকার বহন করছে না, কিন্তু একজন ব্যক্তি যিনি কিছু টেকনিক্যাল দায়িত্ব পালন করেছেন, তাকে হয়তোবা এটা সাময়িকও হতে পারে। এবং আমি এটাকে এভাবে দেখব যে এটাও একটা ইনক্লুসিভনেস। যদিও এই আলোচনাটা আসতে পারে যে একটা সরকারের স্টেক হোল্ড আরেকটা সরকারে আসলে নিরপেক্ষতার বিষয় বা নির্বাচনকালীন সময়ে এটার কোনো বোঝাপড়ার বিষয়ের বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি মনে করি এখানে ব্যক্তি খলিল সাহেবকে এই বর্তমান সরকার হয়তোবা এটা সাময়িক হোক কিংবা দীর্ঘমেয়াদী হোক প্রয়োজনীয় মনে করেছেন বলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটাও কিন্তু একই সঙ্গে কিন্তু মানতে হবে যে খলিল সাহেবের যে ইন্টারন্যাশনাল উইংয়ে তার চাকুরিগত বা তার ব্যক্তিগত অভিজ্ঞতাগত তার অভিজ্ঞতা রয়েছে এবং উনি এই কাজগুলোতে কেউ কেউ স্কিল। প্রশ্ন করছে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল যার অতীতে বহুবার ক্ষমতায় ছিল, তার নিজের ভেতর থেকে পররাষ্ট্রমন্ত্রী বানাবার মতো কেউ থাকলো মানে নাই বা তৈরি করা গেল না। একটি সরকার গঠন করতে গেলে জিলু ভাই, আমি মনে করি যে যিনি সরকার গঠন করেছেন, যারা সরকার গঠন করেছেন, নিশ্চয়ই অথবা তার পলিটিক্যাল পেরিফেরির মধ্য থেকে নিশ্চয়ই কাউকে। এই আলোচনাগুলো এই ভাবনাগুলো আছে এবং আমি আগেই বলেছি যে এটা সাময়িক সময়ের জন্যও হতে পারে। কারণ আপনি জানেন যে আমাদের সরকারের যে মন্ত্রী পরিষদ, সেটি কিন্তু আমরা সহসাই শুনছি যে এটা আবার রিশাফল হবে বা আবার পুনর্গঠন হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী 6 মাসের একটা সময় দিয়েছেন। তো এই সব কিছু মিলে আমি মনে করি যে আমি আগেও বলেছি যে এই টার্মোয়েল, এই একটি পরিবর্তিত বাংলাদেশে নতুন সরকার গঠনের ওই প্রেক্ষিতটি। আরেকটা বিষয় আমি বলে একটু শেষ করতে চাই, যেটি হ্যাঁ, আপনি জানেন বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের বিশেষ করে যেই রাষ্ট্রগুলোতে আমেরিকান বেজ আছে বলে ইরান আক্রমণ করেছে, তাদের সবার সাথে কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো, জোরদার।
এবং প্রথমে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে আপনি জানেন যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু গভর্নমেন্টের থেকে আরেকটি স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে ইরানে যেই নিরপরাধ মানুষের উপরে হামলার নিন্দা জানিয়ে, অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু দুইটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। প্রথম স্টেটমেন্টটা বোধহয় রতন ভাই বলেছেন, ওটার মধ্যে একটু ফোকাস ছিল এই বিষয়টি, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ইরান যুদ্ধে ইরানের যে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় বা ওখানে যাতে নিরপরাধ মানুষ প্রাণহানির শিকার না হন এই বিষয়ে উদ্বেগ জানিয়েও কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। তো আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে যুদ্ধের অভিজ্ঞতা বাংলাদেশ এবং সেটা মোকাবেলার জন্য সরকারের পদক্ষেপগুলো কি দেখছেন, কারণ এটা বলতেই হচ্ছে যে যুদ্ধটা সরকার গঠনের পর হঠাৎ করে এসছে এবং শিহাব যথার্থই বলেছেন যে একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে যাত্রা শুরু করতে হয়েছে, তারপরে এত বড় দলের কিছু প্রস্তুতি থাকাই উচিত এবং উনি যখন বলছেন যে মর্নিং শোজ দ্য ডে, এই ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হওয়া উচিত বলে অনেকেই মনে করেন। ধন্যবাদ। আমি যে কথাটা আলোচনা হচ্ছিল পার্লামেন্টে প্রথম দিন জাতিসংগীত নিয়ে, এটা খুবই ডেলিভারেটলি জামাত ইসলাম করেছে। কারণ হচ্ছে যে আমরা তো গত ধরেন জামাত ইসলাম প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে ৭৮-৭৯ সালের দিকে। কোনো দিন তো শুনি নাই যে তাদের কোনো প্রোগ্রামে জাতিসংগীত বাজতে বা শিবিরের কোনো প্রোগ্রামে জাতিসংগীত বাজতে, এমন বা কোনো এবারই তারা প্রথম ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে বলেছেন যে আমরা রাষ্ট্রাচার পালন করতে এসেছি, এমনকি তারা কখনো স্মৃতিসৌধে যায় নাই। এই বিষয়গুলি নিয়ে আমাদের আরও ভাবা উচিত। মানে যদি তারা ক্রমান্বয়ে এই ধরনের ঘটনা ঘটাতে থাকে তাহলে সেই বিষয়গুলি নিয়ে স্পিকার, পার্লামেন্টারি আইন সেগুলিতে তাদেরকে ধরা উচিত। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে চাঁদাবাজি কিন্তু কমে নাই। এই জিনিসটা দেখা দরকার, নতুন সরকার, সেই সরকারকে এই বিষয়টা দেখা দরকার যে চাঁদাবাজি কিভাবে মানুষের জীবনকে এবং মানে এই নির্বাচনের সময় বা পুরো ১.৫ বছর ধরে জামাত ইসলাম যেভাবে বিএনপিকে দেখাতে চেয়েছে যে চাঁদাবাজদের দল, সুতরাং সেই জায়গাটায় বিএনপির কঠোরভাবে দলীয় কর্মী থেকে শুরু করে ইভেন কি জামাত ইসলাম চাঁদাবাজি করতেছে তাদেরকেও কঠোরভাবে এটা এখানে ধরা দরকার। জিলু ভাই, আপনি যে কথাটা বলছিলেন সেটা তো সেই আশঙ্কা তো আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি করেছেন যে মানে আমাদের খুবই কম সময়ের মধ্যেই হয়তো দ্রব্যমূল্য অনেক রকম পরিবর্তন ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে আপনি মানে যেই গ্যাস বা পাওয়ার সবকিছু মিলেই একটা সংকট তৈরি হবে। হরমুজ প্রণালীতে ভারতকে সুযোগ দিল, বাংলাদেশে কিন্তু ইরান সুযোগ দিচ্ছে না। সুতরাং তেলের দাম বাড়বেই এবং তেলের দাম নিয়ে তো আমরা স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারছি না, যেহেতু আমাদের উপরে এম্বার্গো ছিল, আমাদের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা ছিল বা রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা ছিল, সেই জন্য কম দামি তেলও আমরা কিনতে পারছি না। কেনার জন্য আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পারমিশন চাইতে হচ্ছে। শুধু এটা আমাদের জন্য না, আমি বাংলাদেশকে তো সব করছি না, ভারতের মতো প্রভাবশালী দেশকেও তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তেল কেনার জন্য অনুমোদন চাইতে হয়েছে। সেইভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অনুমোদন চাইতে হয়েছে, যদিও আমেরিকা এক মাসের জন্য সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গেছে এবং রাশিয়া সেই সুযোগে তাদের তেলের দামও বাড়িয়ে দিয়েছে এবং এক মাসে ১ বছরের ব্যবসা সে করে ফেলছে। তো এই যে মানে তেলের দাম বৃদ্ধির কারণে যে এটার যে অভিঘাত প্রতিটা উৎপাদনে কিন্তু পড়বে। এখানে সরকারকে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, বিদ্যুতের দাম বাড়ালে হচ্ছে আপনার সামনে মানে না একটা জটিল মানে একটা সংকটের মধ্যে আমরা পড়ব। সেইটা আমরা কিভাবে মোকাবেলা করব এবং সেইটা মোকাবেলা যদি করা না যায় এবং ধারণা করা হচ্ছে পৃথিবী একটা দীর্ঘমেয়াদী মন্দা পরিস্থিতির মধ্যে পড়তে পারে এবং সেই মন্দা পরিস্থিতি পড়লে কি হবে যে আমাদের যেই মানে প্রধান এক্সপোর্ট, সেই এক্সপোর্ট তো আমরা মানে বিশালভাবে আমাদের কমে যাবে এবং আমাদের সবচেয়ে বেশি চিন্তা করা দরকার যে এই যে পশ্চিম এশিয়া বলেন আর মধ্যপ্রাচ্যই বলেন, এখানে তো আমাদের প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ কাজ করে। এই মানুষগুলির কি হবে যদি তাদের মানে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়? কাতার বলছে যে তার যেই তেলক্ষেত্র আক্রমণ করেছে ইরান, সেটা রিগেইন করতে তার ৫-৬ বছর লেগে যাবে। তো
তো এই ধরনের যে ক্ষেত্র হবে, আপনি ইরান আক্রমণ করবে আমেরিকা আক্রমণ করবে ইরানকে, ইরান আক্রমণ করবে অন্য দেশগুলিকে, 12টা দেশকে আক্রমণ করেছে ইরান। ফলে এই যে এগুলি তো তেল সমৃদ্ধ দেশ, এবং ইন্টারেস্টিং হচ্ছে হরমুজ প্রণালী রক্ষার জন্য কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই হতাশ, তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। এখন হয়তো কিছু লোক সাড়া দিচ্ছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ বন্ধ করার দিকেও এগিয়ে যাচ্ছে। তার যে এই যে আনবাজেটেড একটা লড়াই তাকে করতে হল, যেটার মধ্যে কোনো বাজেট নাই। আমেরিকাতে তো এটা যেন এই যুদ্ধের জন্য তো কোনো বাজেট ছিল না, কিন্তু এইটাতে আমেরিকান পিপলদের একটা বড় ধরনের উষ্মা তৈরি করবে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো ইউরোপে যদি আপনার এই যে জ্বালানি সরবরাহ না থাকে, তাহলে ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। এবং ইউরোপ ক্ষতিগ্রস্ত হলে আমরা ইউরোপে একটা বড় অংশের গার্মেন্টস রপ্তানি করি, সেটার অভিঘাত আমাদের উপর পড়বে। আমেরিকা যদি ক্রয় কম করে দেয়, তাহলে অভিঘাত আমাদের উপর পড়বে। কারণ আমাদের তো এই এক্সপোর্ট বাস্কেট তো এই ইউরোপ আর আমেরিকাই। ফলে তাদের যদি অর্থনৈতিক মন্দা তৈরি হয়, তাহলে আমাদের তো আমরা তাদের কি বলে প্রান্তস্থিত সুতরাং আমাদের অবস্থা তো আরও অনেক খারাপ হবে, যেটার মানে ইঙ্গিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দিয়েছেন। এবং সেইখান থেকে আমাদের কিভাবে মানে আমাদেরকে কৃচ্ছতা সাধন করতে হবে, কিভাবে এইগুলি কিন্তু এখনই দেখা দরকার। আমাদের যে এই বিদেশে পাচার হওয়া সম্পদ, সেগুলি কিভাবে আমরা আনতে পারি, সেগুলিও বিবেচনা, এগুলি অনেক লং হবে, কিন্তু সেগুলি আমাদের আনা খুব জরুরি আর কি। জি, ডেফিনেটলি। প্রস্তুতিটা আপনি যেটা মর্নিং শোজ দ্য ডে, তো এই ধরনের ক্রাইসিস মোকাবেলার জন্য প্রস্তুতি দেখা যাচ্ছে কি না, বা আগের থেকেই যে কি হলে কি হতে পারে সেরকম কোনো? আমি তো আমি মানে ভাইয়ের আলোচনা শুনতে বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারের দিক থেকে বলা হচ্ছে, মানে বিগত সরকারের সময়, বিগত বলতে অন্তর্বর্তী এবং তার আগের সরকারের সময়, যে কোনো সংকট নেই, সব ঠিক আছে। এক ধরনের ডিনাল, এক ধরনের, আমি মনে করি ওই যে অ্যাপ্রোচটি সংকটকে লুকানো কিংবা জনরোষের চিন্তা করে যে কোনো বিষয়কে মানুষকে মিথ্যা বুঝ দেওয়া, এই টেন্ডেন্সিটা সরকার পরিচালনার ক্ষেত্রে আমি তো মনে করি খুবই বুমেরাং হয়, এবং আলটিমেটলি সেটা তো আমরা দেখলামই পরিণতি কি হয়। আমি মনে করি এই সরকার, এটা আমার নাগরিক হিসেবে, এক রাজনৈতিক কর্মী হিসেবে আমার দাবি থাকবে, যে কোনো সংকটকে জনগণের সামনে ওপেন করে দেন, জনগণকে সংকটটা বুঝতে দেন। এখানে মানুষ, এই যে আমরা আলোচনা করছি, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো আসুক যে সরকার এটার ব্যাখ্যা দিয়েছে, এই সংকটটা কেন হচ্ছে, এখানে কেন আমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটার কারণ সরকার দিয়েছে, রাদার দ্যান শোয়িং যে না আমরা সব ট্যাকেল করে ফেলবো, এটা হয়ে যাবে। তেলের যে সংকটের বিষয়টা, আমি মনে করি দুইটা এটার অ্যাপ্রোচ আছে। একটি হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আসলেই এই যে যুদ্ধকালীন সময়ে, যেহেতু তেল সমৃদ্ধ দেশ, মধ্যপ্রাচ্যের এই টার্মোয়েলের সময়ে তেলের সংকট বা সাপ্লাই যদি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গিয়ে নাও থাকে, মানে আমরা সাধারণভাবে যেটা বুঝি, এটার কিছু বাধা বিঘ্নতা তো তৈরি হয়েছে। এটার ডেফিনেটলি উৎপাদনের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু সমস্যা তো তৈরি হয়েছে। সেটার রিফ্লেকশন তো আমরা যারা ইম্পোর্ট করি, আমাদের যারা ইম্পোর্ট করে জ্বালানি সংগ্রহ করে চলতে হয়, তাদের তো পড়বেই। আরেকটি বিষয়ে আমি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ বলি। আপনি দেখবেন, আমি ব্যক্তিগতভাবে শুনে খুব অবাক হয়েছি, এখানে প্রচুর মানুষ নাকি তেল সংগ্রহ করে নিজের গাড়িতে ভরেছেন, আবার উনি ঘুরে গিয়ে তেল নিয়ে ওটাকে আবার স্টক করেছেন। কিন্তু এটা কিন্তু মানে এটা মাথায় রেখেই কিন্তু সরকারকে প্ল্যান করতে হবে। এটা সারা পৃথিবীতেই সংকটকালে কিছু মানুষ করে, অসাধু মানুষ করে, কিন্তু মানুষ যেটা করবে না সেটা আমি ওইটাই বলছি যে এটার মধ্যে কিছু বিষয় আছে বাস্তবিক, কিছু কৃত্রিমতা নির্ভর। সরকারকে অতি দ্রুত, দেখেন এই মুহূর্তে আমি মনে করি টপ প্রায়োরিটি গভর্নমেন্টের থাকা উচিত এটা, যে এই যে জ্বালানি সংকটের বিষয়টা যাতে আদারওয়াইজ ছড়িয়ে না যায়। এবং বিএনপিকে এটা মাথায় রাখতে হবে যে বিএনপির সঙ্গে বিদ্যুতের সম্পর্ক খুব ভালো না, 2001 থেকে 6 বা কখনোই খুব একটা ভালো না। ইতিপূর্বে যেই বিষয়গুলো আমি বলছি বিদ্যুতের সম্পর্ক ভালো না, আমি ইন ডিটেইলস আলোচনা করছি না, যেটাই বলা হচ্ছে সেগুলো প্রপাগান্ডা হোক, যেটাই হোক, আমি মনে করি আমি সেই প্রপাগান্ডার মধ্যে ঢুকছি না। আমি যেটা বুঝতেছি বিদ্যুৎ আছে কি নাই, একটা জিনিস বুঝতে চাই, বিদ্যুৎ ছিল অকটেন কি তো না আমরা ইম্পোর্ট করতাম না, কিন্তু অকটেনের কেন জন্য এই লাইন হাহাকার কেন? অকটেন তো আমাদের না, বিদ্যুতের যে সংকটের বিষয়টি আমি মনে করি যে বর্তমান সরকার এটাকে টপ প্রায়োরিটি দিচ্ছে। তবে হ্যাঁ,
সরকার গঠনের ঠিক পরপরই এ ধরনের একটা ম্যাসাকার যে হবে বা ওয়ার্ল্ডের যে অন্তত জ্বালানির ক্ষেত্রে যে এই ধরনের একটা অনিশ্চয়তা দেখা দিবে, এটা তো আর ধারণায় ছিল না। এটাও আমার মনে হয় যে একটু বুঝে নিয়ে কিছু স্টেপ নিতে, হয়তো বা বেগ পাওয়ার বিষয়ে বলবো না, মানে সময় নেওয়াতে, বাট এখানে আমি মনে করি না যে খুব বেশি সময় নেওয়ার সুযোগ আছে। জনগণকে আস্থায় নিয়ে আসতে হবে। এখানে যদি আমাদের লিমিটের বিষয় থাকে বা কৃচ্ছতা সাধনের যে বিষয়গুলো থাকে, গভর্নমেন্টের তরফ থেকে আমি মনে করি ইমিডিয়েট ফর্মুলা দেওয়া উচিত। এবং সেটা যারা জ্বালানি তেল বিক্রি করেন অর্থাৎ ফিলিং স্টেশনসগুলো, একই সাথে যারা ভোক্তা তাদের জন্য আমি মনে করি যে সেটার ওয়ে আউট গভর্নমেন্টের তরফ থেকে দিয়ে দেওয়া উচিত। এবং এখন টপ প্রায়োরিটি এটাই হওয়া উচিত। এটা সত্য যে যদি এটার মিসম্যানেজমেন্ট হয় এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং তেলের বিষয়গুলোর সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি সুরাহাগত জায়গাটি যদি বিলম্বিত হয়, তাহলে তো অবশ্যই আমাদের এখানে কিছু প্রভাব অল্প হোক বেশি হোক পড়বে। তো সেই আপৎকালীন সময়ে সরকারের অবস্থান কি হবে সেটি আমি মনে করি যে এখনই ওয়ে আউট বাতলে দেওয়া সরকারের পক্ষ থেকে প্রয়োজন। আর যেটা দ্রব্যমূল্যের বিষয়ে বলেছেন, এই সমস্ত কিছুই কিন্তু আমি মনে করি যে গভর্নমেন্টের ওই আদলে নেওয়া উচিত। এই জ্বালানির বিষয়গুলো যদি একবার এস্টাবলিশড হয় যে সংকটের কারণে এখানে পরিবহনের সমস্যা হচ্ছে, সংকটের কারণে এটা করা যাচ্ছে না ওটা করা যাচ্ছে না, তাহলে কিন্তু অন্যান্য বিষয়ে সেটা রিফ্লেক্ট করবে। একই সঙ্গে সেটা বিদ্যুৎ ব্যবস্থাপনায় করবে, একই সঙ্গে বেসরকারি সেক্টরের উৎপাদন ব্যবস্থাপনায় করবে, আমাদের যেগুলি প্রোডাকশন হাউস যেগুলি এয়া নির্ভর বা জ্বালানি নির্ভর সেগুলোতেও পড়তে পারে। আমি জিলু ভাই আরেকটা জায়গায় যেটা যেতে চাচ্ছিলাম সেটি হলো যে আপনি জানেন সরকার খুবই দক্ষতার সাথে, আপনি কিন্তু আমাদের একটি সম্ভাবনা দেখা দিয়েছিল যে এই সংসদের প্রথম অধিবেশন এটা কি সেই পুরনো আদলে একটা ফেইল ওয়ের দিকে, অর্থাৎ সরকারি বেসরকারি তাদের যে দূরত্ব, সংসদের অভ্যন্তরীণ পরিবেশ, যদি আপনি বলেন আমি এখন এই আলোচনাটা একটু আনতে পারি, সময় নেই আমার সময় নেই, হাতে, আমি আমাকে ছোট্ট করে শেষই আসলে করতে হবে আমি ছোট করে জাস্ট বলতে চাচ্ছি যে এই যে সম্ভাবনাটা ছিল, বিশেষ করে জুলাই জাতীয় সনদ, আপনি জানেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের এই বিষয়গুলো আপনি দেখবেন যে আমি এই তৃতীয় মাত্রার আলোচনায় বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার এই ইংরেজদের শাসন থেকে ভারত পাকিস্তান বাংলাদেশকে ভাগ করবার সময় বলা হয়ে থাকে ইংরেজরা যেই কিছু সমস্যা রেখে গিয়েছিল যেটা আমরা এখন পর্যন্ত টেনে বেড়াচ্ছি, এই বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই কিছু আইন আদেশের নামে আমি মনে করি যে পরবর্তী সংসদকে প্রকান্তরে অকার্যকর করবার জন্য, রাজনৈতিক যে শান্তি শৃঙ্খলা সেগুলোকে নড়বড়ে করবার জন্য, মানে এটা তো খুব স্বাভাবিক যেটা কিছু ফর্মুলা দিয়েছিলেন। মিস্টার রতন যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিলটা ইলেকশনের মাত্র দুদিন আগে করবার দরকার কি ছিল, 2-3 দিন আমি মনে করি সেটা বর্তমান সরকার খুবই স্মার্টলি খুবই সাকসেসফুলি এখন পর্যন্ত ডিল করেছে। জি মিস্টার আব্দুল কাফি রতন, শেষের দিকে আমরা জাস্ট 2-3 মিনিট সময় ক্লোজ করবার জন্য। যেটা হচ্ছে যে আমরা একটা তো মানে একটা ভালো সময়ের মধ্যে আছি, আবার একটা খারাপ সময়ের মধ্যে আছি বোধ। কারণ যেই সংকটটা আমাদের দ্বারা তৈরি না, যে সংকটটা বহির্বিশ্বে তৈরি হয়েছে, সেই অভিঘাতটা আমাদের উপর পড়বে। যে আমরা হয়তো শুরু করতে চেয়েছিলাম ভালোভাবেই, বা মানে এই সরকার সেই শুরুটাও করেছিলেন। তো আমি সরকারের কাছে বলবো যে সকল শক্তিকে আস্থার মধ্যে নেন, সবাইকে নেন। এই সংকট যেহেতু আপনার দ্বারা তৈরি না, সুতরাং এই সংকটটা মোকাবেলা করার জন্য কিভাবে আমরা দেশটাকে সংসদের ভিতরে আলোচনা করেন, সংসদের বাইরেও আপনি আলোচনা করেন। যেটা তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, যে কোনো কারণেই হোক নানাভাবেই তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, সেই আস্থার জায়গাটা যেন সবাইকে থাকে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে খাল যে কাটছে, খাল কাটার ক্ষেত্রে আমাদের দিক থেকে একটা প্রস্তাব আছে যে আপনি খাল কাটেন, কিন্তু এই যে আমাদের যে প্রথম যে সিএস খতিয়ান, সেই খতিয়ান অনুযায়ী হলো যে খালগুলি ছিল সেগুলিকে আইডেন্টিফাই করেন, যারা এগুলি দখল করে আছে তাদেরকে চিহ্নিত করেন। হয়তো সেগুলি আর খাল করা যাবে না, কিন্তু জাতির কাছে এটা বলা যে কারাই খালগুলি দখল করে আছে। কিন্তু আপনাকে
যেই কারণে খাল কাটছেন, যে এই মানে নাব্যতা তৈরি করা, পানি ধরে রাখা, সেচের জন্য পানি ব্যবহার করা, এখন এই সময়কালে সেগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে আমাদের সামনে চলে আসবে আর কি। মানে যুদ্ধ যদি প্রলং করে, যদি মন্দা প্রলং করে, মন্দা যদি একটা আসলেই যদি 30-এর দশকের মতো বিশ্ব মন্দা তৈরি হয়, তাহলে আমাদেরকে তো টিকে থাকতে হবে। আমাদের টিকে থাকার অনেক কিছু প্রক্রিয়া আমাদেরকে বাইর করতে হবে। আমাদের সেলফ সাস্টেন যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদেরকে তো যাইতেই হবে। তা আমি মানে বিরোধী দলের থেকেও আমি বলি যে সরকারকে আমরা শুভেচ্ছা জানাতে চাই যে তারা যেভাবে শুরু করেছে শুরু করুক, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে এই এক ধরনের আপনার মানে নতজানু বলবো না, এত কঠিন শব্দ আমি বলবো না, কিন্তু যে এক ধরনের আপোষের জায়গা দেখছি আমরা, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, একটা সার্বভৌমত্ব যেন আমাদের বিকে কেউ যেন আমাদেরকে করদ রাজ্য পরিণত করতে না পারে। সেটা দিল্লি বলেন, ওয়াশিংটন বলেন, বেইজিং বলেন, আমি কারো কাছেই হলো করদ রাজ্য হিসেবে। অনেক ধন্যবাদ। আমরা ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে। অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল হাই কাফি রতন এবং ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। কথা হচ্ছিল দেশের নতুন সরকারের পারফরমেন্স, যুদ্ধাবস্থা, যুদ্ধের অভিজ্ঞতা বাংলাদেশে কি, আমার অতিথিরা মতামত রেখেছেন। একটা বিষয় আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে প্রশংসা অনেকেই করছেন, বলা যেতে পারে এই বিষয়ে বিতর্কের জায়গা খুব কম, যে উনি একটা নিউ অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড প্রধানমন্ত্রী হিসেবে দেখাবার চেষ্টা করছেন। উনি সবার হতে চাইছেন, সবার হওয়া একটু ডিফিকাল্ট, সর্বস্তরের জনগণের সঙ্গে মিশে যেতে চাইছেন। আমার মনে হয় না যে প্রধানমন্ত্রীর পক্ষে সেটা সম্ভব, তার নিরাপত্তার ইস্যুটাও আছে, এবং সর্বস্তরের জনগণ আসলে তখনই খুশি হবে যখন তিনি পারফর্ম করতে পারছেন, ডেলিভার করতে পারছেন, তাদের চাহিদা পূরণ করতে পারছেন। তিনি সবার সঙ্গে মিশলেন আর সরকার সেই অর্থে কিছু করতে পারছে না, সেটা তাকে খুব বেশি সুফল দেবে না। বরং উল্টোভাবে বলা যেতে পারে এই কাজটা তিনি করতে পারেন, যেটা তিনি লন্ডন থেকে ফেরত এসে বিভিন্ন রাজনৈতিক, যে কোনো বিভিন্ন পরিস্থিতিতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এটা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি তার শত্রুপক্ষের সঙ্গে যদি তিনি কথা বলেন, তার সরকারের লোকজন চারপাশে যারা আছেন বা ক্যাবিনেটে যারা আছেন, আমার ব্যক্তিগত ধারণা তারা কথাবার্তা বলে খুব বেশি সুবিধা আদায় করতে পারবে না। বরং প্রধানমন্ত্রী তার কর্মসূচি কার্যক্রম থেকে অন্য জায়গা থেকে সময় বাঁচিয়ে যদি সপ্তাহে, মাসে বা দিনের একটা সময় এই কাজটাতে ব্যয় করেন, সেটা তাকে অনেক বেশি সুফল দেবে। দেশটাকে, রাজনীতিটাকে, বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি এবং দেশের সংকট এবং তার সমাধানের পথ বোঝার জন্য আমি মনে করি যে এই জায়গায় তিনি একটা পথ আসলে বের করবার চেষ্টা করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গের সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে, এমনকি রাজনৈতিক দল বলতে একবারে তার প্রবল প্রতিপক্ষের সঙ্গেও যদি, এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্টদের সঙ্গে যদি তিনি এই আলোচনাটা চালিয়ে যেতে পারেন, নিঃসন্দেহে তার টিমের লোকজন সেখানে থাকতে পারেন, মন্ত্রীবর্গ থাকতে পারেন। কিন্তু এটা যদি অন্যদের উপরে ছেড়ে দেন, কারণ আমি যেটা লক্ষ্য করেছি যে প্রতিপক্ষ বা ভিন্ন মতের সঙ্গে বা রাজনীতিবিদরা সুশীলদের সম্পর্কে, সুশীলরা অনেক সময় রাজনীতিবিদদের যেমন গুরুত্ব দেন না, একটা প্রবণতা আছে অন্যদেরকে অস্বীকার করবার, যে আমি সব জানি, আমরাই সব বুঝি, বা রাজনীতিবিদদের ক্ষেত্রে আমাদের সঙ্গে জনগণের সম্পর্ক, এই জায়গা থেকে আসলে একটু বেরিয়ে তিনি এই কাজটাও শুরু করতে পারেন, এবং সেটা তার জন্য, তার সরকারের জন্য কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।